সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা তো সবাই চাই কম বেশি যে আমাদের ত্বক ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সেই সাথে ত্বকের গ্লোটা যেন খুব চমৎকার থাকে। এখন যেহেতু রমজান মাস চলছে, রমজানে যেহেতু আমাদের জীবনযাত্রার বিশাল একটা পরিবর্তন হয়ে থাকে, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের কাজের ধরন, আমাদের ঘুমের প্যাটার্ন এবং সেই সাথে কিন্তু দেখা যায় যে আমরা ত্বকের যত্নের ব্যাপারেও কিছুটা আমাদের পরিবর্তন হয়ে থাকে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেসের ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এনটিভি দর্শকের রামাদান মুবারক। আপা, রমজানে কিভাবে ত্বকের যত্ন নিতে হয়? তা এখন যেহেতু রমজান মাস চলছে, রমজান মাস মানেই কিন্তু আমরা রোজার পাশাপাশি একটা বিষয় কিন্তু চলে আসে যে আমরা প্রচুর আনহেলদি খাবার গ্রহণ করে থাকি। এক্ষেত্রে আপনার কাছে একটু ছোট্ট করে জানবো যে আসলে আমাদের খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, ভাজা পোড়া খাবার খাচ্ছি, একটা ঘুমের পরিবর্তন হয়, আমাদের কাজের প্যাটার্নের পরিবর্তন হয়, সব কিছু মিলে আসলে কিভাবে সেটাকে আমরা আসলে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি? রমজান তো আসলে আত্মশুদ্ধি এবং সংযমের মাস। সেই সিয়াম সাধন ইবাদতের মাধ্যমে আমাদের মানসিক সুস্থতা বৃদ্ধি পায়, মানসিক স্থিতিশীলতা বাড়ে এবং সেই সাথে শারীরিক সুস্থতার জন্য এর ভূমিকা অসাধারণ যদি আমরা শৃঙ্খলার সাথে আমরা রমজান পালন করি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ছোট ছোট পরিবর্তন, মানে রমজানে তো আমাদের একটু পরিবর্তন আসে আমাদের জীবনযাত্রায়, সেটি খাদ্যাভ্যাস বলুন আর সেই সাথে আমাদের ঘুম। তো এই পরিবর্তনটাকে আমরা যদি একটা নিয়মে নিয়ে আসি তাহলে হবে কি, আমাদের যে আভ্যন্তরীণ ঘড়ি সার্কাডিয়ান রিদম এটি ইনট্যাক্ট থাকবে এবং সারা বছরের জন্য আমরা সুস্থ থাকব। কারণ এই রোজা রাখার মাধ্যমে আমাদের শরীরে যে পরিবর্তনগুলো ঘটে, যে আমাদের ব্রেন থেকে এক ধরনের নিউরোট্রফিক ফ্যাক্টর রিলিজ হয়, যেটি আমাদেরকে ফোকাস রাখতে সাহায্য করে, আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়। আর মেটাবলিক্যালি আমরা যদি হেলদি থাকতে চাই, যেমন আমাদের ব্লাড প্রেশার, আমাদের ফাস্টিং ব্লাড সুগার, আমাদের ওয়েট ম্যানেজমেন্ট, এসব কিছু যদি ঠিক থাকে এটাকে আমরা বলি মেটাবলিক্যালি হেলদি। আমরা সঠিক নিয়মে যদি ইফতার এবং সেহরিতে খাদ্যাভ্যাসটাকে মেনটেন করি এবং সেই সাথে একটু এক্সারসাইজ করি, তাহলে দেখব যে আমরা পুরো বছর জুড়ে মেটাবলিক্যালি হেলদিও থাকবো। এছাড়াও সিয়াম সাধনের মাধ্যমে আমাদের মেটাবলিজম বুস্ট হয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ হয়। আর আমরা সবাই জানি যে ব্রেইন, গাট এবং স্কিন এগুলো কিন্তু ওয়েল কানেক্টেড, আর এই একটি প্রভাব তো আমাদের ত্বকে আসেই। আর সেই জন্যই একটু দরকার হচ্ছে সেলফ কেয়ার। আচ্ছা, যেহেতু আপনি বলছিলেন যে মেটাবলিক্যালি হেলদি থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে কিন্তু চলে আসে ডায়াবেটিক পেশেন্ট, এক্ষেত্রে চলে আসে কিডনিজনিত সমস্যায় যারা ভুগছেন, কার্ডিয়াক পেশেন্ট, যাদের IBS রিলেটেড প্রবলেম রয়েছে, তো তাদের ক্ষেত্রে আপনার বিশেষ পরামর্শ কি? আমি যেটি বলতে চাই যে আমরা যেহেতু রামাদান ওয়েলনেস নিয়ে কথা বলছি, আমাদের ইনার এবং আউটার হেলথ এবং বিউটি নিয়ে, আমাদের খাদ্য সিলেকশন অর্থাৎ ইফতার এবং সেহরিতে আমরা যেটিতে ফোকাস করব সেটি হচ্ছে হয় যেন আমাদেরকে সেলুলার এনার্জিকে বাড়িয়ে দেয় এবং সেলুলার ইনফ্লামেশনকে কমিয়ে দেয়। কিন্তু আমরা কি করি, আমরা যে ট্রেন্ড এখন চলে যে আমরা সেহরিতে খুব ভারী খাবার, আমি অনেক পরিবারে দেখেছি তারা খিচুড়ি, বিরিয়ানি এ ধরনের খাবার খায়। আবার অনেক ইয়াঙ্গার জেনারেশন এখন যারা আছেন টিনেজার, তারা পিৎজা, চিকেন ফ্রাই এবং প্যাটিস, পেস্ট্রি এগুলো খেয়েও সেহরিতে তারা এগুলো খান এবং তাই না অনেক সময় সেহরি কিন্তু স্কিপ করে থাকেন। আবার ঠিক একইভাবে ইফতারের সময় খুব ভাজা পোড়া, আমরা যেটাকে ট্রেন্ডি ফুড বলি বা ট্র্যাডিশনাল ফুড বলি, সেগুলো খায় এবং কার্বোনেটেড ড্রিঙ্কস, কমার্শিয়াল ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এবং প্রচুর পরিমাণে চিনিযুক্ত পানীয় তারা পান করে থাকেন। তো এগুলো সব কিছুই কিন্তু আমাদের সেলুলার ইনফ্লামেশনকে বাড়িয়ে দেয়। শুধু রোজার সময়টাতে আমরা এটাতে অবসাদে থাকি না, আমার পরবর্তী দিনগুলোতে কিন্তু আমরা দুর্বল হয়ে যাই এবং যেটির ইফেক্ট পড়ে পরবর্তী সময়ে।
তো সেক্ষেত্রে আমরা সেহরির মেনুতে যদি আসি, আমরা রাখবো হচ্ছে স্লো রিলিজ কার্ব, ফাইবার, প্রোটিন এবং এই সময়ের যে মৌসুমি। এটি কি আসলে শুধুমাত্র আমরা ডায়াবেটিক, রেনাল পেশেন্ট, কার্ডিয়াক পেশেন্ট তাদের ক্ষেত্রেই আপনি বলছেন, নাকি আসলে ইন জেনারেল সবার জন্য এই ধরনের খাবারটা আসলে মেনটেন করা উচিত? ইন জেনারেল আমরা যদি খাবারটা মেনটেন করি তাহলে আপনি দেখবেন যে কাস্টমাইজড ভাবে কিন্তু আপনি প্রতিটি রোগেরই জন্য আপনি শুধু এক একজন পেশেন্ট যখন থাকবে, কার্ডিয়াক পেশেন্ট বা রেনাল পেশেন্ট, তার পুষ্টিবিদ তাকে সেভাবেই কাস্টমাইজড একটা ফুড প্ল্যান করে দেবে। তবে কিছু বেসিক খাবার কিন্তু সবাইকেই মেনটেন করতে হয় বা খেতে হয়। সেক্ষেত্রে স্লো রিলিজ কার্ব, যেটি আমাদেরকে অনেকক্ষণ ধরে ক্ষুধা রাখা থেকে বিরত রাখা এবং পরদিনে রোজা রাখার জন্য কর্মশক্তি বাড়িয়ে দেয়। আর ফাইবার এবং প্রোটিনের কথা যদি বলি, ইজিলি অ্যাভেলেবল হচ্ছে ডিম, মাছ, ডাল। আর রাইসের ক্ষেত্রে আমরা একটু বাদামি চাল বা বাদামি আটার রুটিকে আমরা সংযুক্ত করতে পারি খাদ্য তালিকায়। আর সেক্ষেত্রে ফ্রুটসের ক্ষেত্রে আমরা যেটা বলি যে সিজনাল ফ্রুটস, অনেক তো ডেজার্ট পছন্দ করেন, সেহরির পরেও কিন্তু এক পোর্শন ফ্রুটসে খেতে পারে। আর অনেকে সেহরির পরে চা পান করার অভ্যেস থাকে, কারণ সেহরির পরেই সে হয়তো তার সেহরি মানেই তো সকাল বা ভোর, এরপরেই তারপরে দিনটি শুরু করে দেবে। সেক্ষেত্রে চায়ের ক্ষেত্রে তারা হলুদ চা বা আদা চা এটি খেতে পারে, যেটি তাদের সেলুলার হাইড্রেশন এবং সেলুলার নিউট্রিশনকে মেইনটেইন করবে। এই জায়গাটা আমার একটা ছোট্ট প্রশ্ন, কারণ ক্যাফেইন জাতীয় জিনিস তো সবাই পছন্দ করে, চা কফি পছন্দ করে, বিশেষ করে ইফতারের পর থেকে সবার একটা ক্রেভিং থাকে, স্পেশালি সেহরি করার পরে তাদের একটা মানসিকভাবে তারা এক্সপেক্ট করে যে যেহেতু সারাদিন আমার কোনো ধরনের খাওয়া হবে না, সো আমার ফিনিশিংটা হবে এক কাপ চা দিয়ে। সো এই বিষয়ে আপনার পরামর্শ কি? তারা আসলে এই ধরনের ক্যাফেইন জাতীয় খাবার খাওয়াটা তাদের জন্য কতটুকু স্বাস্থ্যকর বা ক্ষতিকর হতে পারে? ক্যাফেইন জাতীয় খাবার কিন্তু ডিজাস্টারিং রেসিপি, তাদের ঘুমকে, তাদের কর্মশক্তিকে ইনস্ট্যান্ট হয়তো তাকে একটি এনার্জি বুস্ট করলো, কিন্তু পরবর্তীতে তাকে অবসাদ এবং ক্লান্ত করে ফেলবে এবং ডিহাইড্রেটেডও করে ফেলবে। কারণ 12 থেকে 17 ঘন্টা, এক এক দেশে তো এক এক রকম রোজার নিয়ম, সময়ের নিয়ম, তাকে পানি থেকে কিন্তু বিরত থাকে। সে কারণেই তারা যদি হলুদ, সিনামন বা তুলসী পাতা, পুদিনা পাতা এগুলোর চা খান, চা পান করেন, তাহলে এগুলোর যে পলিফেনল, এগুলোর যে বায়োফ্লাভোনয়েড থাকে, সেগুলো তার সেলুলার হাইড্রেশনকে বাড়িয়ে দেবে। এবং এই চা, দুধ, চিনিযুক্ত চা, কফি খাওয়ার অভ্যেসটাকেও কিন্তু সে রিপ্লেসমেন্ট করলো এর মাধ্যমে। আর ইফতারের ক্ষেত্রে আমরা একটি টনিকের কথা বলবো, যেটি ইলেকট্রোলাইটে ভরপুর, সেটি হচ্ছে শসা, আর একটি হচ্ছে ডাবের পানি। মানে আমরা যখন ডিহাইড্রেটেড থাকি, আমরা যখন পানি পান করি, আমাদের সেলুলার লেভেলে কিন্তু ইলেকট্রোলাইটকে যে ক্যারিয়ার হিসেবে কাজ করে এই ডাবের পানি আর শসা। এটি একটি চমৎকার খাবার এবং খেতেও ভালো, সাইড ইফেক্টও নেই এবং আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবল। আমাদের দেশে না, পুরো বিশ্ব জুড়ে এই কিউকাম্বার কিন্তু অ্যাভেলেবল। আর শসার সালাদ খেতে পারেন, সেই সাথে ছোলাটাকে তারা খুব মশলা দিয়ে গুরুপাক করে না করে সহজপাচ্যভাবে, একদম ট্র্যাডিশনাল খাবারের মধ্যেই পড়ে গেছে। হ্যাঁ, আর বাদাম খেতে পারেন। খেজুর তো আমরা জানি যে প্রাণশক্তিতে ভরপুর, যেখানে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। আর সেহরি ইফতারের ব্যাপারে আমি দুটো পরামর্শ দেব। যারা সাপ্লিমেন্ট খান তারা কিন্তু অনেক সময় ভুল করেন, যেমন ভাইটামিন ডি এবং ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট যারা নিয়ে থাকেন, তারা সেহরিতে খাবেন ভাইটামিন ডি এবং ইফতারে খাবেন বা ইফতারের পরে খাবেন ম্যাগনেসিয়াম। কারণ ম্যাগনেসিয়াম আমাদের মাসেলকে রিল্যাক্স করে, স্লিপ ইন্ডাক্টর হিসেবে কাজ করে। আর ভাইটামিন ডি হচ্ছে মর্নিং সুপারশাইন, আর ম্যাগনেসিয়াম হলো ইভিনিং সুপারস্টার। রমজানে ব্যায়ামের ব্যাপারে কিন্তু অনেকেরই কিছুটা কনফিউশন থাকে যে ইফতারের আগে হাঁটাহাঁটি করবে নাকি ইফতারের পরে করবে, অথবা ইফতারের পরে করলেও সেটা আসলে কত মিনিট, কত ঘন্টা পরে করা উচিত, সেই বিষয়ে আপনার মতামত কি? ব্যায়ামটিকে ব্যালেন্স করতে হবে যে আমাদের ফাস্টিং এনার্জির সাথে, এইভাবে। আর সেহরির পরে না ঘুমিয়ে 10 মিনিট হেঁটে নামাজ পড়ে ঘুমোতে যেতে পারে। ইফতারের পরে কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে তারা ব্যায়াম করতে পারে। এবং ব্যায়াম করতে আমি সবসময় বলি যে লো ইন্টেন্সিটি এক্সারসাইজগুলো, যারা জিম ইনস্ট্রাক্টর তাদের ক্ষেত্রে হয়তো হাই ইন্টেন্সিটি এক্সারসাইজগুলো করতে হয়, সেক্ষেত্রে তারা তাদের হাইড্রেশনটা অবশ্যই মেনটেন করবে। আর ব্যায়ামের ক্ষেত্রে একটি চমৎকার বিষয় আমি দর্শকের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমাদের যে মুড বুস্টার হরমোন অক্সিটোসিন, এন্ডোরফিন এবং সেরোটোনিন, ডোপামিন, এগুলো কিন্তু ব্যায়ামের মাধ্যমে রিলিজ হয়। সেটি কীভাবে, যে আমরা যখন ইয়োগা, মানে জগিং বা ওয়াকিং, সাইক্লিং এক্সারসাইজগুলো করি, আমাদের মাসেল
ব্রেনকে সিগন্যাল পাঠায় বা মাসেলই সরাসরি ডোপামিন রিলিজ করে। এবং এগুলো হচ্ছে আমাদের মুড বুস্টার হরমোন, ফিল গুড হরমোন বলি, যেটাকে আমরা হ্যাপি হরমোন বলে থাকি, যেগুলোকে আমাদেরকে পরবর্তী দিনে রোজা রাখার জন্য মোটিভেট করে, ক্লান্ত না করে। রমজানে কিভাবে আসলে ত্বকের যত্নটা করতে পারি, কিভাবে ত্বককে সুস্থ রাখতে পারি এবং সেই সাথে আসলে অনেক ধরনের ময়শ্চারাইজার সিরাম রয়েছে, সেটি কখন কোন টাইমে ব্যবহার করলে ত্বক ভালো থাকবে? আমার কাছে তাদের ক্ষেত্রে সবসময় পরামর্শ থাকে, যেহেতু একটা ডিহাইড্রেশনের মধ্যে আমরা যাই, আমাদের স্কিনের ক্ষেত্রে সকল ধরনের ডিহাইড্রেটিং হ্যাবিটগুলোকে পরিত্যাগ করতে হবে। একটু আগে আমি যেটা বলেছি যে চা, কফি, ক্যাফিনযুক্ত এগুলোকে অ্যাভয়েড করলে কিন্তু আমি অনেকখানি ডিহাইড্রেটিং ইন্টারনাল হ্যাবিটটাকে এক্সক্লুড করে ফেললাম। এখন এক্সটার্নাল হ্যাবিটের মধ্যে যে আছে যে মানে হার্শ ক্লিনজার দিয়ে বারবার ওভার ওয়াশ করা, ওভার এক্সফোলিয়েট করা, বা হাইলি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যুক্ত অনেকগুলো প্রোডাক্ট একসাথে ব্যবহার করা। কারণ সামনে সবাই ভাবে যে একটু ফেয়ারনেস আসবে, একটু ব্রাইটনেস আসবে, লেয়ার অ্যান্ড লেয়ারিং করলে হয়তো বা আমার স্কিনটা অনেক ভালো থাকবে। এগুলো হচ্ছে স্কিন ডিহাইড্রেটিং হ্যাবিট। আরেকটি ডিহাইড্রেটিং হ্যাবিট হচ্ছে যে অনেক সময় ভারী মেকআপ করে ফেলে আমার মানে রমজানে, বা এই মেকআপ নিয়ে ঘুমোতে যায় এবং নাইট টাইম স্কিন কেয়ারটি তারা ফলো করে না। তো এইগুলো ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা এই স্কিন কেয়ার নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। তবে এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। সাধারণত দেখা যায় যে রমজান মাসে অনেকের অনেক ধরনের সমস্যা হয়, যেমন স্কিনের সমস্যা, তারপরে ক্লান্তি ভাব এবং কোনো কাজ করতে ইচ্ছা করে না, অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই সময় দেশীয় ফল খাওয়ার চেষ্টা করবেন। তো অনেকে আছেন যে বিদেশি ফল খেতে পছন্দ করেন বা বিভিন্ন সুপার শপে যে বিদেশি ফল কিনেন, তো সেক্ষেত্রে বলবো যে আমরা যে দেশের মাটির মানুষ সে দেশের ফল বেশি উপকারী। যেমন মৌসুমি ফল মৌসুমের জন্যই উপকারী, যেমন যখন ঠান্ডা কাশি সর্দি থাকে তখন বেশি পরিমাণে কমলা লেবু পাওয়া যায়, কমলা লেবু তখনকার জন্য উপকারী। আর এখন বর্তমানে গরমের সিজন, তো আপনি যদি এই মুহূর্তে তরমুজ খান তাহলে সেটা কিন্তু হেলথের ক্ষেত্রে অনেক উপকার হবে, কারণ তরমুজে আছে প্রচুর পরিমাণে হাই ফাইবার এবং এর মধ্যে যে জলীয় যে উপাদানটা আছে সেটা কিন্তু হেলথের ক্ষেত্রে অনেক উপকারী। কারণ রমজান মাসে রোজা রাখতে রাখতে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায় এবং অনেকের ক্লান্তি ভাব শুরু হয়। সেই ক্লান্তি ভাব দূর করার ক্ষেত্রে তরমুজ একটা খুব প্রিয় এবং সুস্বাদু এক ধরনের ফল, যার মধ্যে আছে প্রয়োজনীয় পরিমাণে ভিটামিনস ও মিনারেলস, যা হেলথের ক্ষেত্রে উপকারী এবং যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে সেই কনস্টিপেশনের প্রবলেম দূর করতে সাহায্য করে। তার পাশাপাশি আপনি চাইলে যারা তরমুজ বা যে কোনো প্রকারের ফল ডিরেক্ট খেতে চান না বা পছন্দ করেন না, তারা কিন্তু শরবতের সাথে মিশিয়ে খেতে পারেন, যেমন শরবত হিসাবে খেতে পারেন। সেই ফল যখন শরবত হিসাবে খাবেন সেটার পুষ্টিগুণ আরও বেশি বেড়ে যাবে। এবং অনেকেই ফলের শরবতের মধ্যে অনেক কিছু দিয়ে থাকেন, যেমন লাল চিনি দিয়ে থাকেন। যাদেরকে চিনি আমি অ্যাভয়েড করতে বলি তারা চাইলে তাল মিশ্রি ব্যবহার করতে পারেন। এবং অনেকে আছেন মধু দিয়েও ফলের শরবত খেতে পছন্দ করেন। তো মধুর মধ্যে যে জিঙ্কের উপাদান আছে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি ঠান্ডা সারাতেও মধু বেশ উপকারী। তো আপনি চাইলে যে কোনো ফলের শরবতের সাথে মধু মিশিয়ে তারপরে খেতে পারেন, এক্ষেত্রে এটা বেশ উপকারী হবে। আর অনেক সময় যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড কোলেস্ট্রল যাদের বেশি, তারা টক জাতীয় ফল খাবেন, এতে করে ব্লাড কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে আসবে। যাদের ডায়াবেটিস আছে তাদের হচ্ছে অনেক সময় যেটা দেখা যায় যে অনেক ধরনের অনেক সমস্যা থাকে বা কমপ্লিকেশনস থাকে, তো ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে টক জাতীয় ফল বা হাই ফাইবার জাতীয় খাবার। তো সেক্ষেত্রে ফলমূল অনেক উপকারী, যেমন মালটা রাখতে পারেন, তারপর হচ্ছে আপনি চাইলে একটু পেয়ারা রাখতে পারেন, অ্যাপেল রাখতে পারেন, যেটা দেশীয় ফল, বিশেষ করে পেয়ারা। এর মধ্যে যেমন লৌহ যে উপাদানটা আছে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকের হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, তার ক্ষেত্রে অনেক উপকারী। তো রমজান মাসে অবশ্যই এটা রাখার চেষ্টা করবেন এবং স্কিনকে অনেক বেশি সুন্দর করতে সাহায্য করে ফলমূল। তো অবশ্যই ফলমূল রাখবেন এবং শরবত রাখার চেষ্টা করবেন। অনেকে আছেন যাদের কিনা মুখে রুচি নেই, তো মুখে রুচি বৃদ্ধিতেও সাহায্য করে যে কোনো ফলের শরবত। আর বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে শিশুদেরকে যখন 1 বছর বয়স হবে, 1 বছর থেকে
আপনি তাদেরকে বিভিন্ন রকমের ফলের সাথে পরিচয় করে দেবেন। তো শিশুরা সাধারণত কালারফুল ফল খুব পছন্দ করে বা কালারফুল যে কোনো কিছু দেখতে পছন্দ করে। তো অনেক সময় হয় যে ফলমূল তারা খেতে চায় না, সেক্ষেত্রে ফলের রস করে বা ফলের শরবত করে যদি আপনি আপনার শিশুকে দেন তাহলে সে অবশ্যই ইন্টারেস্ট ফিল করে খাবে এবং প্রপার নিউট্রিশনটাও পেয়ে যাবে। আর আপনারা যারা রোজা রাখছেন তারা অবশ্যই রেগুলার ইফতারে ফলমূল রাখার চেষ্টা করবেন, ফলের শরবত রাখার চেষ্টা করবেন। এতে করে স্কিন ভালো থাকার পাশাপাশি রমজান মাসের যে ক্লান্তি ভাবটা শুরু হয় সেই ক্লান্তি ভাব দূর করতে সাহায্য করবে ফল বা ফলের শরবত। রমজান আমরা ত্বককে যেন ভালো রাখতে পারি, ত্বকের উজ্জ্বলতা যেন ঠিক থাকে, সুন্দর থাকে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? সবারই তো একটা এক্সপেকটেশন থাকে গ্লো বাড়ানো, তো আমি সবসময় বলি সেলুলার গ্লো। সেলুলার গ্লো হচ্ছে ডিপ লেভেলে, মানে সেলুলার লেভেলে স্কিনকে রিজেনারেট করা। সেক্ষেত্রে অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট আছে নন ইনজেক্টেবল, যেমন আল্ট্রাসাউন্ড ফেশিয়াল, ডিভাইস ওরিয়েন্টেড ফেশিয়াল বা কেমিক্যাল পিল, এবং আমার একটি পছন্দের ট্রিটমেন্ট এখন ভীষণ ট্রেন্ডি সুপার ভার্সেটাইল ট্রিটমেন্ট, সেটি হচ্ছে স্কিন বুস্টার, যেখানে হায়ালুরোনিক অ্যাসিড থাকে, পলিনিউক্লিওটাইড, পেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড, যেটি আমাদের সেল রিপেয়ারে হেল্প করে, আমাদের অক্সিজেন ফ্লো বাড়িয়ে দেয়, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে এবং ইনস্ট্যান্ট হাইড্রেশন এবং গ্লোতে আসে এবং সেই সাথে একটা লং লাস্টিং রেজাল্টও প্রোভাইড করে। অসংখ্য ধন্যবাদ। আপনি যে শুধুমাত্র একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্ট হিসেবে ত্বকের পরামর্শই দেননি, সেই সাথে কিন্তু জীবনযাত্রা আসলে কতটুকু পরিবর্তন করলে একটা মানুষ সুস্থ, সুন্দর এবং ভালো থাকতে পারে সেই বিষয়ে কিন্তু আপনি চমৎকারভাবে পরামর্শ দিয়েছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। সকলকে শুভেচ্ছা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অর্গানগুলোতে যে ইনফেকশনগুলো হয় এগুলোকে আমরা সমন্বিতভাবে প্রস্রাবের ইনফেকশন বলে থাকি। ব্রড হেডিংয়ে সাধারণত আমরা বলি যে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যদি মূত্রথলি এবং এর পরবর্তীতে এই মূত্রনালী দিয়ে মাধ্যমে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেটাকে আমরা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি। আর যদি কিডনির নালী এবং কিডনিতে ইনফেকশন হয়ে থাকে সেটা আমরা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা উপরের দিকে প্রস্রাবের ইনফেকশন বলে থাকি সাধারণত। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান, সেই সাথে আমাদের নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।